যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেদিন ওইখানে মনুকুমার কাজ করছিলেন। খুব স্বাভাবিকভাবেই অন্যদের মতো তিনিও ধ্বংসস্তূপের নিচে পড়ে যান। তো যারা বিহার থেকে আসেন, বিভিন্ন জায়গায় কাজ করেন, তাদের মধ্যে রোজ যোগাযোগ হয়, প্রায় নিয়মিত কথাবার্তা হয়। তেমনই মনুকুমারের এক বন্ধু, সেই বন্ধুও কাছে আরেক জায়গায় কাজ করছিলেন। মনুকুমার কি করবেন বুঝে পাচ্ছেন না, ওই অবস্থায় উপরে সবকিছু পড়ে রয়েছে ধ্বংসস্তূপের মধ্যে। তার হাতে ফোনটায় তিনি চেষ্টা করেছেন বন্ধুকে একবার ফোন করতে, পেয়েও গেছেন ফোনে। বন্ধু ফোন ধরলেন, বুঝতে পারলেন কি হয়েছে, চলে এলেন, লোকেশন ট্র্যাক করা হলো, পাওয়া গেল। দেখুন, ফোনে কথা বলছেন, বন্ধুকে পেয়েছেন ফোনে। বন্ধুকে ফোনে পাওয়ার পর বন্ধু ভাবছেন কি করবেন, চলে গেলেন দুর্ঘটনাস্থলে গিয়ে যারা বিপর্যয় মোকাবিলা দপ্তরে যারা কাজ করছিলেন, সেনারা কাজ করছিলেন, তাদের বললেন। তারা এবার মোবাইল ট্র্যাক লোকেট করার চেষ্টা করলেন, কোন জায়গায় আটকে রয়েছেন মনুকুমার, কোথায় রয়েছেন। শেষমেশ তার কাছে পৌঁছে গেলেন এবং মনুকুমারকে ভোর 6টার সময় উদ্ধার করা সম্ভব হলো। রাত 2টো তখন। কোনো মতে মনুকুমার ফোন করেছিলেন তার বন্ধুকে, ফোন করে বলেছিলেন কি অবস্থায় তিনি আটকে রয়েছেন। 14 ঘন্টা আটকে ছিলেন, কাতর আরতি জানিয়েছিলেন বাঁচাও। এরপরে তার বন্ধু যখন এলেন, এসে সবাইকে বললেন যারা ওখানে উদ্ধার কাজ করছেন, তাদের কাছ থেকে সাহায্য পেলেন। তারা তখন বুঝতে পারলেন যে একে পাওয়ার একটাই উপায়, এর ফোন কাজ করছে। তাহলে যদি এর টাওয়ার লোকেশন করা যায়, তাহলে টাওয়ার লোকেট করে লোকেশন ট্র্যাক করে 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 ঠিক পাওয়া যাবে, ফোনের লোকেশন ট্র্যাক করে পাওয়া যাবে কোন জায়গায় আটকে পড়েছেন মনুকুমার। মনুকুমারকে উদ্ধার করা হলো। তখন সকাল 6টা। फोन किया था कि हम सही सलामत है, हमको जल्दी बाहर निकालिए। मोनू कुमार 2 बजे रात के कॉल किया। हाँ, उसके बाद यहाँ जो आदमी था उसको फोन किए कि भाई मोबाइल ले जाओ, उसका फोन पे नंबर करो, बात करो, निकल जाएगा, वो सही है। 2 बजे में फोन किया था। हाँ, 2 बजे रात में। अभी कैसे है वो? अभी नाजुक हालत है। हाँ, 1 बजे रात में किया था। क्या बोला था वो? तो बोला था कि मुझे बचाओ, समझे। तो मैंने बोला जहाँ तुम बात कर रहे हो वहाँ का लोकेशन भेजो, किस जगह तुम फंसे हो। तो मैंने लोकेशन पे गया, सिपाही जाने नहीं दे रहा था। मैंने बोला सिपाही बोलो लोकेशन के साथ चलो मेरे साथ, मेरा आदमी फंसा हुआ है। तब मेरा आदमी को भेजे उसके लोकेशन पे, मैंने 6 बजे सुबह में निकलवाया। फिर একেবারে ধসে পড়েছে, 3টি তল একসঙ্গে ধসে পড়েছে। খুব স্বাভাবিকভাবেই উদ্ধার করতে গেলে একটা ভার্টিক্যাল টানেল করতে হয়েছে। ভার্টিক্যাল টানেল করে পাশ থেকে সেই টানেলের ভিতর দিয়ে গিয়ে উদ্ধার করতে হচ্ছে। কিন্তু এরই মাঝে ব্যাপক বৃষ্টি, উদ্ধার কাজ বেশ কিছুটা ব্যাহত হয়। তারপরে নতুন করে যখন উদ্ধার কাজ শুরু হলো, তখন দেখা গেল আরেকটা এমন পয়েন্ট পাওয়া গিয়েছে যেখান থেকে উদ্ধার করা সম্ভব। আমার সঙ্গে অনুপ রয়েছেন, সরাসরি কথা বলবো একবার অনুপের সঙ্গে। অনুপ, এই বৃষ্টির মধ্যে উদ্ধার কাজ তো বেশ কিছুটা আটকেই গিয়েছিল, কিন্তু একটা বোধহয় ভালো খবর, আর একটা পয়েন্ট পাওয়া গেছে যেখান থেকে ভার্টিক্যাল টানেল করা যাবে। একবারে 1 ঘন্টা যে উদ্ধার কাজ বন্ধ ছিল, তার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টির মধ্যে আবারও কিছু উদ্ধার কাজ যে শুরু করা হলো, সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো। যে তারাতলা যেখানে মূলত এই বিপর্যয়ের ঘটনা ঘটেছিল, তার পরবর্তী ক্ষেত্রে তীব্র যে ঝড় বৃষ্টি, সেই বজ্রবিদ্যুৎ সহ তার পরবর্তীতে লক্ষ্য করা যায় সম্পূর্ণভাবে কিন্তু কাজ বন্ধ করতে বাধ্য হয়েছিল এনডিআরএফ এবং সেনা জওয়ান আধিকারিকরা। এবং এই মুহূর্তে নতুন করে যে উদ্ধার কাজের কাজ শুরু হলো, সেটা ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে ঠিক ওপরের দিকের অংশ যেখানে লোহার বিমগুলো লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু নতুন করে ভার্টিক্যাল ডিল করে কিন্তু সেখান থেকে যাতে ভিতরে কেউ আটকে এখনো রয়েছে বলে এমনটা তারা প্রাথমিকভাবে মনে করছে, সেগুলোকে তাদেরকে উদ্ধার করার ইতিমধ্যে সেই চেষ্টা তারা চালাচ্ছে। এবং ছবি যদি দেখাতে বলবো আরও একবার, যে এনডিআরএফ আধিকারিক তারা ক্রেন ব্যবহার করে একেবারে ভিতরের অংশ যেখানে ভার্টিক্যাল ডিল করা হচ্ছিল, সেই অংশে কিন্তু নামানোর চেষ্টা করা হচ্ছে। এবং যেহেতু ভিতরে প্রবল বৃষ্টি, ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভিতরে জল জমেছিল এমনটাই খবর। এবং পরবর্তী ক্ষেত্রে এনডিআরএফ আধিকারিক তারা সেই জল যেমন একদিক দিয়ে বের করার চেষ্টা করছে, অন্যদিকে যে ছবি দেখতে পাচ্ছ যে
ক্রেনের মাধ্যমে কিন্তু নিচের অংশে নামানো হচ্ছে এবং সেখান থেকেই ভার্টিক্যাল যেখানে ডিল করা হয়েছিল সেখান থেকে উদ্ধারের আবার চেষ্টা শুরু করা হয়েছে। তার কারণ কিছুক্ষণ আগে যে প্রবল ঝড় বৃষ্টি তার ফলে বন্ধ ছিল 1 ঘন্টা কাজ, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যখন কাজ শুরু হলো এই মুহূর্তে ছবি তুমি আবার দেখতে পাবে যে লক্ষ্য করা যাচ্ছে যে ক্রেন ব্যবহার করে নিচের অংশের টানেলে যেখানে ভার্টিক্যাল ডিল করা হয়েছিল সেই অংশে কিন্তু বের করার চেষ্টা করা হচ্ছে। যেহেতু ভিতরে এখনো পর্যন্ত কয়েকজন আটকে রয়েছে এমনটাই তারা জানতে পারছে এবং সেই জায়গার অংশে তারা পৌঁছানোর চেষ্টা করছে। এবং ছবিতে একেবারে লক্ষ্য করতে পারবে যে নতুন করে যে উদ্ধার কাজ যে শুরু হলো সেখানে কিন্তু নতুন করে সেনা জওয়ান, এনডিআরএফ আধিকারিক, দমকল আধিকারিক, অন্যদিকে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম তারা কিন্তু উপস্থিত রয়েছে এবং এই ক্রেনের মাধ্যমেই যেখানে ভার্টিক্যাল ডিল করা হচ্ছে সেই অংশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে এবং সেখান থেকেই বের করার উদ্ধার কাজ করা হচ্ছে। এবং দেখা যাচ্ছে বলা হচ্ছে এখানে বেশ কয়েকজন এখনো পর্যন্ত নতুন করে আটকে রয়েছে, তাদেরকে বের করার জন্য এই সমস্ত রকম প্রচেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বাইরের অংশে একটি অ্যাম্বুলেন্স রেডি রাখা হয়েছে উদ্ধারের পরবর্তী ক্ষেত্রে যে ব্যক্তি উদ্ধার করা হচ্ছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এসএসকেএম হাসপাতাল, এখান থেকে তাদেরকে উদ্ধারের পরবর্তী ক্ষেত্রে নিয়ে যাওয়া হবে। কিন্তু যে উদ্ধার কাজ সকাল থেকে যেমন চললো, রাতভর চলেছিল, তার পরবর্তী ক্ষেত্রে এই ঝড় বৃষ্টির কারণে কিন্তু কিছুটা হলেও থমকে যায়। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মধ্যেই একেবারে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এনডিআরএফ আধিকারিক, সেনা জওয়ান তারা নতুন করে কাজ যে শুরু করেছে এবং সেই অংশে যেখানে ভার্টিক্যাল ডিল করা হয়েছিল সেই অংশে ভিতরের দিকে একেবারে প্রবেশ করার যে চেষ্টা করছে এবং সেখানে ক্রেনের মাধ্যমে কিন্তু ভিতরের অংশে যাওয়ার চেষ্টা করছে এবং সেখান থেকেই উদ্ধারের যে কাজ সেই কাজ তারা করছে। অন্যদিকে বলা হচ্ছে যে প্রবল যে ঝড় বৃষ্টি তার ফলে কিন্তু নিচের অংশে বেশ কিছুটা জায়গায় জল জমেছিল এবং এনডিআরএফের পক্ষ থেকে এই মুহূর্তে সেই জল বের করে দেওয়ার যেমন চেষ্টা করছে তারই পাশাপাশি ভিতরের যে অংশে বারবার প্রবেশ করার চেষ্টা করছে ছবিতে লক্ষ্য করা যাচ্ছে। কারণ ভিতরের এই জায়গায় লোকেট করা গিয়েছে যে এখনো আটকে রয়েছে এমনটাই তারা মনে করছে এবং সেনা জওয়ানদের তুমি লক্ষ্য করতে পারছো, এনডিআরএফ আধিকারিক তাদের লক্ষ্য করতে পারছো এবং ভিতরের অংশের যে টানেল সেখান থেকে একেবারে বের করার যে প্রচেষ্টা তারা করছে সেই ছবি একেবারে সরাসরি লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে বৃষ্টির মধ্যে এখনো পর্যন্ত যে উদ্ধারের কাজ সেই কাজ কিন্তু চলছে। ধন্যবাদ অনুপ। এবং এই যে বৃষ্টির কথা বলছো, অনুপ বলছিল বৃষ্টির কথা, এই বৃষ্টি আজ দুপুরে যেভাবে শুরু হয়েছিল, মানে ভর দুপুরে পুরো কলকাতা একেবারে অন্ধকার। ভর দুপুরে কলকাতা অন্ধকার, দৃশ্যমানতা এতটাই কমে যায় যে গাড়িগুলো প্রায় থমকে যায়, খুব ধীরে গাড়ি চলতে শুরু করে। তার কারণ প্রায় কিছুই দেখা যাচ্ছিল না, ঘুটঘুটে অন্ধকার, তার সঙ্গে মুষলধারে বৃষ্টি। এবং এই বৃষ্টি দুপুরে তো শুরু হয়েছে কিন্তু রেড অ্যালার্ট জারি হয়েছে কলকাতায়। ঝড় বৃষ্টির রেড অ্যালার্ট, লাল সতর্কতা। শুধু কলকাতা নয়, কলকাতার সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশ কিছু রাস্তায় জল জমেছে, তীব্র যানজট তৈরি হয়েছে সল্টলেক করুণাময়ী সেক্টর 5-এর বিস্তীর্ণ এলাকায় রাস্তায় জল জমে গিয়েছে। এ হলো সল্টলেকের রাস্তা, কিছুটা হলেও জল আছে এবং যত সময় গেছে জল কমেছে, কিন্তু ট্রাফিকের অবস্থা খারাপ। দুপুর 2:30 সল্টলেক করুণাময়ী রাস্তায় জল জমে গিয়েছে পুরোটাই, প্রায় রাস্তা জুড়ে জল। সল্টলেকের বিভিন্ন জায়গার রাস্তার প্রায় একই রকম ছবি। হাওড়া নবান্ন ব্যাপক ঝড় সঙ্গে বৃষ্টি। দৃশ্যমানতা কমে যায় হঠাৎ করেই। আরজিকর হাসপাতাল, কিছুক্ষণ আগের ছবি, ঘন্টাখানেক আগের ছবি, বিকেল 4:15 তখন। এই অবস্থাতেই যাওয়া আসা করতে হচ্ছে এক বিভাগ থেকে আরেক বিভাগ, দীর্ঘদিন এইভাবেই যাওয়া আসা করতে হচ্ছে। আজ দুপুরের বৃষ্টিতে এতটাই জল জমে যায়, এই অবস্থা হয়। আরজিকর হাসপাতাল চত্বর।
আউটডোর এসএসকেএম, জলের মধ্যে দিয়ে স্ট্রেচারে করে রোগীকে নিয়ে যেতে হচ্ছে, কারণ পুরো হাসপাতাল চত্বরই জলমগ্ন। বড় ভাই এই ছবি পার্ক স্ট্রিটের ছবি, দুপুরের ছবি। নাগাড়ে বৃষ্টি হলো বেশ কিছুক্ষণ। দুপুরেই যেন সন্ধে। পার্ক স্ট্রিটের ছবি ছিল আজ দুপুরে এরকমই। এই সেই এসএসকেএম এর ছবি, বিকেল 3:15। হাসপাতাল না পুকুর বোঝা মুশকিল। বৃষ্টিতে এসএসকেএম বা পিজি হাসপাতাল, তার স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগ, তার এই রকমই অবস্থা। স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগে ঠিক নিরাপত্তা রক্ষীরা তারা বেঞ্চি পেতে তার ওপরে বসে থাকতে বাধ্য হচ্ছেন। গোটা ওয়ার্ডে জল থই থই। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রোগীর আত্মীয়রা, তাদের এইরকমই ভয়ানক পরিস্থিতি। হাতে জুতো চটি নিয়ে কাজ করছেন। কিভাবে কাজ করছেন বোঝা মুশকিল। সত্যি যে পরিস্থিতির মধ্যে এখানে রয়েছেন রোগী থেকে রোগীর আত্মীয়রা, প্রত্যেকের মারাত্মক অবস্থা। স্ত্রী এবং প্রসূতি রোগ বিভাগ নয়, একই পরিস্থিতি শিশু বিভাগে। গোটা এলাকা জল থই থই, এবং এই জল থই থই অবস্থার মধ্যেই রোগীর আত্মীয়রা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী প্রত্যেকে এখানে কাজ করছেন। তবে দ্রুত এখানে পাম্প বসানো হয়েছে এবং সেই পাম্প বসিয়ে জল নামানোর কাজ চলছে। ক্যামেরায় খোকনের সঙ্গে অভিজিৎ চন্দন, নিউজ 18 বাংলা, কলকাতা। বিধানসভা চত্বর, দুপুর 3:30। জলে জলাকার বিধানসভা চত্বর। এবার দেখুন দুপুরের ছবি। ঝড় বৃষ্টি, তার সঙ্গে মুহুর্মুহু পড়ছে বাজ। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনায় নাগাড়ে বৃষ্টি। দুপুর 1-1:30টার পর থেকে আস্তে আস্তে জল জমতে শুরু করে দেয় বিভিন্ন জায়গায়, আর শুরু হয়ে যায় ট্রাফিক জ্যাম। এখনও শহরের বেশ কিছু জায়গায় রাস্তায় যানজট, কিছু জায়গায় ট্রাফিক চলছে ধীর গতিতে। কলকাতা পুরসভা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির লাল সতর্কতা। আর কলকাতা পুরসভার সামনে আমরা দেখছি কার্যত জল থই থই। ইতিমধ্যেই গোড়ালি ভেজা জল ক্রমশ বাড়ছে। এই যে চ্যাপলিন ভবনের সামনে, কলকাতা পুরসভার সামনে কার্যত জল থই থই অবস্থা। কলকাতার বিভিন্ন জায়গায় এভাবেই অল্প বৃষ্টিতেই জল থই থই। যারা যাচ্ছেন তাদের রীতিমতো তাদের গোড়ালি ভিজে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখছি যে যারা যাচ্ছেন তাদের গোড়ালি ভিজে যাচ্ছে এবং একটুখানিতেই এই রকম জলমগ্ন হয়ে যাচ্ছে কলকাতার বিভিন্ন রাস্তা। শুধুমাত্র এই কলকাতা পুরসভার সামনে নয়, কলকাতার বিভিন্ন জায়গাতেই রাস্তায় জল জমেছে বলে কলকাতা পুরসভা যেমন সামনে জল, তেমনি বিভিন্ন জায়গায় অল্প বৃষ্টিতেই
জল জমেছে এবং বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির সতর্কতা যেমন রয়েছে, কলকাতায় আরও কিছুক্ষণ এই বৃষ্টি হবে, কাজেই এই জলমগ্ন বেশ কিছু রাস্তা হতে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আর এই বৃষ্টির জেরেই টানা জ্যাম, প্রায় সখানেক গাড়ি দাঁড়িয়ে পড়েছে মা ফ্লাইওভারে। টানা বৃষ্টি এবং টানা বৃষ্টির জেরে শহর কলকাতা এবং সল্টলেকের বেশ কিছু অঞ্চলে দেখা গেল জলমগ্ন অবস্থায় রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে চিংড়িহাটা মোড়ে, যা কলকাতা থেকে সল্টলেক যাওয়ার যে কানেক্টর বলা চলে তা। আমার ভিডিও জার্নালিস্ট সনদকে বলবো ছবিটা দেখানোর জন্য। এই মুহূর্তে গাড়ি চলাচল করছে, তবে তা অত্যন্ত স্লো গতিতে বা স্লথ বলা চলে। গাড়ির যে মুভমেন্ট, সেই মুভমেন্ট মূলত এই সময় এতটা ট্রাফিক অন্যান্য দিন দেখা যায় না। প্রথমত স্কুলগুলো ছুটি হয়েছে এবং দ্বিতীয়ত টানা বৃষ্টি, এবং সেই টানা বৃষ্টির জেরে জলমগ্ন শহর কলকাতা এবং সল্টলেকের বেশ কিছু অংশ, তার জেরে কার্যত গাড়ির যে মুভমেন্ট, সেই মুভমেন্ট স্লো হয়ে গেছে। ক্যামেরায় সনতের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। তাই আজকে যদি 60,000, আমি একটা রাফ এস্টিমেট বলছি, 60,000 কোটি টাকা কেন্দ্রীয় প্রকল্প থেকে আমরা পশ্চিমবঙ্গে আনতে পেরেছি, এটা নিয়ে আমি গর্বিত। আমি আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি। আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের নির্মলা সীতারামন ফাইন্যান্স মিনিস্টার, আমি ধন্যবাদ দিচ্ছি নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, সবাইকে, যে তারা এক এক করে দেখিয়ে দিয়েছে যে এই প্রকল্পগুলো নিয়ে আপনারা পশ্চিমবঙ্গে কাজ করুন। এই প্রকল্পগুলো পড়েছিল, এই প্রকল্পগুলো আমরা কোনোদিন অ্যাপ্লাই পর্যন্ত করিনি, ওই জন্য আমরা পাইও নি। অনেক 90 মিনিট আমি এর আগে ভাষণ দিয়েছিলাম বাজেট স্পিচে। অনেকে বলেছিল বড্ড বেশি লম্বা। এটার কারণ হচ্ছে এমন প্রকল্প ছিল যার নাম পর্যন্ত আমরা জানতাম না, এটা যে এক্সিস্ট করে সেটাই জানতাম না। আমাদের কাছে এটা আনতে হয়েছে। তাছাড়া আমাদের আরেকটা অনেক কিছুই একটা চিন্তা করে একটা কঠোর অপ্রিয় কতগুলো জিনিস করতে হয়েছে। অপ্রিয় মানে আমাদের কাছে অপ্রিয় না, অনেকের কাছে। সেটা হচ্ছে যে এই বালি খনি, মাইনার মাইন্স, সেখানে যেন পুরোপুরি ভাবে ফুল কমপ্লায়েন্স করি। এটা আমি জানি অনেকের কাছে অপ্রিয় হতে পারে, কিন্তু এর থেকে আমি মনে করি পশ্চিমবঙ্গে অনেক রেভিনিউ আসবে। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার ভাষণে কিছুটা তার একটা ইঙ্গিত দিয়েছিলেন যে কি পরিমাণে আসতে পারে। আমি মনে করি আপনারাই আশ্চর্য হয়ে যাবেন 8 মাস পরে যখন আমরা বলবো কতটা আসছে। এছাড়া আমরা প্রায় 10,000 কোটি টাকা সেন্টার থেকে গ্রান্ট হিসেবে পাবো যদি আমরা কিছু কিছু আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে বা অন্য কিছুতে রিফর্ম করতে পারি। আমরা যদি প্রশাসনিক ব্যবস্থাটা আরেকটু ভালো করে রাখতে পারি, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা একটা নতুন দিশা, নতুন রাজনীতিতে এসেছি। সেই কারণেই হয়তো বিরোধী দলের থেকে আমরা জানতে পারলাম যে মালদা এয়ারপোর্টে কত রকমের দুর্নীতি হয়েছিল। আমরা জানতে পারলাম যে ওখানে ইন্ডাস্ট্রিয়াল পার্কে যাদের জমি দেওয়া হয়েছিল তারা হচ্ছিল ইনফ্লুয়েন্সিয়াল, নট ইন্ডাস্ট্রিয়াল।
আমরা জানতে পারলাম কুণাল বাবুর কাছ থেকে যে কলকাতার ওয়েটল্যান্ডসে কত বড় দুর্নীতি হয়েছিল, এই ব্যাপারটা আবার আমরা জানতে পারলাম অনেকের কাছ থেকে। আমরা জানতে পারলাম মাননীয় কসবার এমএলএর কাছ থেকে যে প্রচন্ড সাইবার ক্রাইম নাকি হচ্ছে। আমরা নওশাদ সিদ্দিকী ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে কত রকম ফেক শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সার্টিফিকেট এসছে। আর ঋতব্রত বাবুর কাছ থেকে আমরা জানতে পারলাম যে সুন্দরবনকে এতটাই নেগলেক্ট করা হয়েছিল যে কেরালার ব্যাকওয়াটার্সটা তার মানে সব টাকা ট্যুরিজমের টাকাটা নিয়ে গেল। তো আমার প্রশ্ন হচ্ছে, এগুলো তো আগে বলা হয়নি, এখন খুব ভালো, এখন একটা নতুন দিশা, নতুন রাজনীতি, এগুলো বলা হচ্ছে। কিন্তু যা হয়েছিল আগে সেটা কি আমরা ভুলে যাব? এই জন্যে সামনের দিনে আমরা বিবেচনা করেছি যে সামনের দিনে আমরা অনেক ডিপার্টমেন্টের এক এক করে শ্বেতপত্র বা হোয়াইট পেপার আনবো, যে ধরনের দুর্নীতি হয়েছিল, যে ধরনের সব ডিপার্টমেন্টে, কোনো ডিপার্টমেন্ট বাদ যাবে না। অর্থনীতিতে অর্থ ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলবে যে তাদের এই ধরনের কি ধরনের অব্যবস্থার কারণে আমাদের এত বড় একটা ঋণের বোঝা হলো। কোনো কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের কেন প্রজেক্টগুলো অর্ধ সম্পূর্ণ হয়ে পড়ে চলল। কোনো কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের রিক্রুটমেন্টের মধ্যে এত দুর্নীতি কেন হয়েছিল। আর সব ডিপার্টমেন্টই কন্ট্রোলার আর অডিটর জেনারেলের যে রিপোর্টগুলো এসছে, যেগুলো আপনারা দেখতে পাননি এতদিন ধরে, আমরা কেউই দেখতে পাইনি, সেইগুলোকে আমরা পাবলিশ করে দেখাবো।